হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, 7 সেমিস্টারে তোমরা রেখেছো হিস্ট্রি মেজর, তাদের জন্য আজকে মেজর পেপার 19 থেকে কিন্তু হিস্ট্রি নিয়ে আমি আলোচনা করবো। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস তোমাদের নেবো, কোনোদিন মেজর পেপার 17 নেবো, কোনোদিন 18 নেবো, কোনোদিন 19 নেবো। এই তিনটে পেপারই কিন্তু তোমাদের এই বছর পড়তে হবে। তো আজকের আলোচনার বিষয় আমাদের থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব বলতে আমরা কি বুঝি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। তোমরা জানো যে প্রতিদিন আমি একটা কথা বলি যে ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে, ঠিক আছে? এছাড়া আমাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের, ফিফথ সেমিস্টারের কিছু বই লঞ্চ হয়ে গেছে। সেই বইগুলো যদি তোমাদের জুনিয়র ভাই বোনরা নিতে চায় তাহলেও কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজরের স্টুডেন্ট তাদের 1299, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারটা বা সেকেন্ড বা থার্ড ফোর্থ যেটাই না কেন একটা সেমিস্টারের এই কোর্স ফিটা আমাদের থাকছে। চলো শুরু করব আজকের ক্লাস। সেটা হচ্ছে হোয়াট ইজ থার্ড ওয়ার্ল্ড অথবা তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো। দেখো, প্রথমত এই ধারণাটার উৎপত্তি হলো কি করে সেটা সম্পর্কে আমরা একটু জেনে যাই। বলছে তৃতীয় বিশ্ব ধারণাটি মূলত শীতল যুদ্ধ, যেটাকে আমরা কোল্ড ওয়ার বলি বা ঠান্ডা লড়াই বলি, তো এই চলাকালীন সময়ে কিন্তু উদ্ভূত হয়েছিল। অর্থাৎ কি হয়েছিল দেখো, 1939-এ শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা চলেছিল 1945 পর্যন্ত। এবার এই 1945-এ বিশ্ব কিন্তু দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল বা দুটো দলে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, এবং অপরদিকে ছিল সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, বা ওরফে আমরা শর্টকাটে রাশিয়াও বলতে পারি। তো এবার এই দুটো স্টেটের মধ্যে কিন্তু কি হয়েছিল, শুরু হয়েছিল কোল্ড ওয়ার, অর্থাৎ মনে মনে লড়াই শুরু হয়েছিল, বিভিন্ন হিংস্রতা শুরু হয়েছিল, হিংসা শুরু হয়ে গেছিল, এবং এটা কিন্তু কখনোই প্রকাশ্যে আসেনি বলে এই লড়াইটার নাম আমরা বলি কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই। কখনো তারা একে অপরের বিরুদ্ধে কিন্তু অস্ত্রের প্রয়োগ করেনি। অনেক অস্ত্রের থেকেও বড় কিছু হয়েছিল, কিন্তু অস্ত্রের প্রয়োগ কিন্তু কখনো কেউ করেনি এবং কারো সেভাবে কোনো ক্ষতিও হয়নি, যার জন্য এই লড়াইটাকে আমরা বলি ঠান্ডা লড়াই। তো বলছে 1952 সালে ফরাসি অর্থনীতিবিদ ও জনসংখ্যাবিদ আলফ্রেড সভি প্রথম এই শব্দগুচ্ছটি ব্যবহার করেছিল, ঠিক আছে? সেই সময় বিশ্ব রাজনীতিতে দুটি শক্তিশালী পরশক্তি জোট ছিল। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে চিহ্নিত করতে এর ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ তৃতীয় বিশ্ব কথাটা কি এসেছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট এবং রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোট, এই দুটো জোটের বাইরে যে সমস্ত দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশ বলতে আমরা তাই বুঝি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে সমস্ত দেশগুলো এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার অধীনস্থ যে সমস্ত দেশগুলো ছিল, সদ্যমাত্র স্বাধীনতা লাভ করেছিল, তাদেরকে আমরা বলি তৃতীয় বিশ্বের দেশ, ঠিক আছে? ডিটেলস আলোচনা হবে এখন। এবার ঠান্ডা যুদ্ধের সময় তিন বিশ্ব, এক হলো প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্ব। আমি প্রথমেই বললাম যে সবার প্রথমে আমরা যদি প্রথম বিশ্ব অর্থাৎ বিশ্বের মধ্যে শক্তিশালী সবার প্রথম পরমাণু বোমা যে দেশটি আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে আমেরিকা, এবং এই আমেরিকা কিন্তু ছিল যেটাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা ইউএসএ বলে আমরা জানি। তার নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট যে ছিল সে কিন্তু প্রথম বিশ্বের দেশ নামে পরিচিত ছিল। এবার তারপরে কিন্তু রাশিয়ার পারমাণবিক বোমা তৈরি সফল হয়ে গেছিল এবং রাশিয়া কিন্তু দ্বিতীয় বিশ্বের দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এটা কিন্তু ছিল সমাজতান্ত্রিক জোট, আমি একটু আগেই বলে দিলাম। সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর বলা হয়, বা সংক্ষেপে রাশিয়াও কিন্তু বলা হয়। এর নেতৃত্বাধীন যে জোট ছিল তাকে বলা হয় দ্বিতীয় বিশ্বের দেশ, এবং তৃতীয় বিশ্বের দেশ কাকে বলি, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত উন্নয়নশীল এবং জোট নিরপেক্ষ দেশগুলোকে আমরা বলছি তৃতীয় বিশ্বের দেশ। আচ্ছা, এবার এই ধারণার পরিবর্তন হলো কি করে, এই তৃতীয় বিশ্বের যে ধারণাটা এটা কেন পরিবর্তন হলো, কি করে পরিবর্তন হলো? প্রথমে কি বলছে এখানে, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলো। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে কিন্তু এক মেরু বিশ্বের উদ্ভব হলো, অর্থাৎ আমেরিকায় সর্বেসর্বা, আমেরিকায় হেড আছে। তারপরে ধীরে ধীরে কি হলো, এখানে কি বলছে যে এই সোভিয়েত ইউনিয়নের পতন হলো 1991 সালে বা 1990-এর দশকেও আমরা বলি।
তো পতনের পর শীতল যুদ্ধের অবসান ঘটলে এই ধারণার রাজনৈতিক গুরুত্ব কিন্তু কিছুটা হলেও হ্রাস পেয়েছিল। বর্তমানে সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় বিশ্ব শব্দটি মূলত দারিদ্র, স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলিকে বোঝাতে কিন্তু ব্যবহৃত হয়। বলছে এটি আর কেবল রাজনৈতিক জোট নিরপেক্ষতার প্রতীক নয়, বরং অর্থনৈতিক অবস্থার কিন্তু মাপকাঠি, এটা আমরা কিন্তু বলতে পারি। ক্লিয়ার? ওকে, এবার বর্তমান বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে? প্রথমত আমরা বলতে পারি তৃতীয় বিশ্বের দেশগুলোর বৈশিষ্ট্য কি? প্রথমেই যেটা আসবে দারিদ্র এবং অনাহার। তো সদ্য স্বাধীনতা তো পেয়েছে। এবার মনে করো আমার বাবা এবার আমার বাবা আমার মাথার উপর থেকে হাত সরিয়ে নিল, সরিয়ে নেওয়ার পরে বলছে বাবা বেটা তোকে আমি আর খাওয়াতে পারবো না, এখন তুই নিজেরটা নিজে করে নে। তার মানে কি, প্রথম অবস্থায় আমি কোনো কাজকর্ম করি না, এটা প্রত্যেকটা বাবারই বলা উচিত বা প্রত্যেকটা মায়েরই বলা উচিত। তার কারণ সন্তান সন্ততি না হলে জীবনে কোনোদিন মানুষ হতে পারবে না, তাদেরকে কখনো ছেড়ে দিতে হয়। পিছনে তুমি থাকো অসুবিধা নেই, কিন্তু কখনো কখনো সন্তান সন্ততিকে একটু ছেড়ে দিতে হয়, যে তুই করে খাবাই, তুই 10 টাকা উপার্জন করলে উপার্জন করে নিয়ে আয়, তাহলে সে কিন্তু টাকার মূল্য বা অর্থের মূল্যটা কিন্তু বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে প্রত্যেকটা বাবা মায়ের উচিত কি, তাদের সন্তান সন্ততিকে অন্ততপক্ষে একটা সময় এই কথাটা বলা যে তুমি অর্থ উপার্জন করতে শেখো, তবে কিন্তু সন্তান সন্ততিরা সে যে অর্থ, সেই অর্থের মূল্য বুঝবে। যে সময় এবং পরিশ্রম বা শ্রমটাকে যখন দেবে, তখন একটা অর্থের কি মূল্য, সেই মূল্যটা কিন্তু সন্তান সন্ততিরা বুঝতে পারবে, নতুবা কিন্তু নয়। তাহলে এখানে প্রথমে তো বাবা চলে গেছে, তার মানে কি আমি এখন বাবা আমাকে বলছে তোকে আমি আর খেতে দিতে পারবো না, সুতরাং আমার কি হবে, অনাহারে ভুগবো। তার মানে তৃতীয় বিশ্বের দেশগুলো কি বর্তমানে ধীরে ধীরে এতদিন ধরে উপনিবেশ ছিল, যেমন ভারত কাদের উপনিবেশ ছিল, ব্রিটিশদের উপনিবেশ ছিল, তাহলে ব্রিটিশরা শাসন করতো, এখন ব্রিটিশরা ভারতীয়দের হাতে শাসন ক্ষমতা দিয়ে 1947 চলে গেছে। তাহলে এখন ভারতীয়দের উপরে চাপ আসছে কি, এখন নিজেদের থেকে সবকিছু করতে হবে, রুলস রেগুলেশন থেকে শুরু করে নিজের ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট থেকে শুরু করে কৃষি, শিল্প, বাণিজ্য সমস্ত কিছু নিজে থেকে করতে হবে। তার মানে এতদিন ধরে আমাদের মাথার উপরে ছাদ ছিল ব্রিটিশরা, কিন্তু এখন আর কোনো ছাদ নেই, এখন নিজেদেরকে সমস্ত কিছু করতে হবে। তো এইভাবে দারিদ্র এবং অনাহারের কথা যদি বলি, এই অঞ্চলের দেশগুলোর অর্থাৎ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার যে মানে অধীনস্থ যে দেশগুলো ছিল, সেই দেশগুলির মানুষের জীবনযাত্রার মান অনুন্নত এবং অর্থনৈতিক দুর্বলতা কিন্তু প্রকট ছিল। নেক্সট বলছে উচ্চ জনসংখ্যা বৃদ্ধি। যেহেতু এরা অতটা এডুকেটেড ছিল না, পিছিয়ে পড়া দেশ ছিল, অনুন্নত দেশ ছিল, সেহেতু এই দেশের জনসংখ্যাও কিন্তু বেশি ছিল। তো বলছে সম্পদের তুলনায় জনসংখ্যার আধিক্য এই দেশগুলোর অন্যতম প্রধান একটা সমস্যা। এবার শিক্ষার অভাব, বলছে শিক্ষার হার কম হওয়া এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার ঘাটতি উন্নয়নকে কিন্তু বাধাগ্রস্ত করেছিল। দেন দুর্বল অবকাঠামোর কথা আমরা বলতে পারি, রাস্তাঘাট, চিকিৎসা ব্যবস্থা ও প্রযুক্তির অভাব এই অঞ্চলগুলোতে স্পষ্টভাবে কিন্তু দৃশ্যমান হয়েছিল। ক্লিয়ার? সংক্ষেপে যদি আমরা তৃতীয় বিশ্বের কথা জানতে চাই, তাহলে কি বলবে, ঐতিহাসিক দিক থেকে তৃতীয় বিশ্ব হলো শীতল যুদ্ধের সময়কালভুক্ত জোট নিরপেক্ষ দেশসমূহের মোর্চা। অন্যদিকে আধুনিক অর্থনৈতিক বিচারে এটি পৃথিবীর স্বল্পোন্নত বা উন্নয়নশীল অঞ্চলগুলিকে নির্দেশ করে, যারা নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখতে লড়াই করে চলছে কিন্তু দিনের পর দিন। ঠিক আছে? তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। তৃতীয় বিশ্বের উপর একটা সংক্ষিপ্ত আলোচনা হলো। আমি প্রতিদিন কোনো না কোনো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবে, এবং তোমরা যদি আমাদের কোর্স জয়েন করতে চাও, তাহলে আমাদের এখানে প্রপার গাইডেন্স পাবে, রেকর্ডেড ক্লাসেস পাবে, হাই কোয়ালিটি নোটস পাবে, 100% কমন সাজেশন পাবে, তাও আবার কিন্তু মাত্র 1299 টাকা কোর্স ফি। ঠিক আছে? পুরো সেমিস্টারের অর্থাৎ তোমার যা যা আছে একটা সেমিস্টারে পুরো 1299, মেজর ছাড়া যদি বাকি সাবজেক্ট পড়ো তাহলে সেক্ষেত্রে 699। আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিন দেওয়া হয়েছে, যোগাযোগ করো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।